বাংলাদেশের ক্যাপ্টেন জাকের আলী অনেককে আপনি দোষ দিতে পারবেন না। উনি কিন্তু চেষ্টা করেছেন। প্রথম দুইটা ম্যাচে যেভাবে আমাদের প্রায় হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা হয়েছিল, তৃতীয় ম্যাচেও ওরকম একটা ক্ষেত্র তিনি প্রস্তুত করেছিলেন। উইকেটে জাস্ট দাঁড়িয়ে থাকলেই বাংলাদেশ জিতে যায়, এরকম পরিস্থিতিতে দুইবার আউট হতে হতে বেঁচে গিয়ে ডিআরএস, আম্পায়ার্স কল এইসব মিলিয়ে তারপরেও তিনি ওই হিরো হওয়ার জন্য, নায়ক হওয়ার জন্য বিগ শট খেলার চেষ্টায় আউট হয়ে গিয়েছিলেন এবং বাংলাদেশকে আবারও একটা জটিল পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছিলেন। এবং ভেরি নেক্সট বলে যখন শামীম পাটোয়ারি ওই আউট হয়ে গেলেন প্রথম বলটাতেই, আমাদের মনে আবার সেই কুডাক ডাকা শুরু করলো। প্রথম দুই ম্যাচের মতো না, এই ম্যাচেও এই হৃদযন্ত্রের উপর দিয়ে বিরাট ঝড় বয়ে যায়। কিন্তু না, এই তৃতীয় টি-20 ম্যাচে একজন সাইফ হাসান ছিলেন, একজন নুরুল হাসান সোহান ছিলেন। এই হাসান এবং হাসান এই দুইজনই কিন্তু বাংলাদেশকে বাকি সময়টা আর কোনো শঙ্কায় পড়তে দেয়নি। ম্যাচটা বাংলাদেশ জিতে নিয়েছে। প্রথম দুইটা টি-20-র হিসাব যদি করেন তাহলে বেশ কমফোর্টেবলি আমরা জিতেছি 6 উইকেটে 2 ওভার হাতে রেখে। আর সেই জয়ের মাধ্যমে আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ বাংলাদেশ শুধু জিতলই না, আমরা ওদেরকে শুধু হোয়াইট ওয়াশই করলাম না, আমরা ওদের বাংলা ওয়াশও করলাম। যাহা হোয়াইট ওয়াশ তাহাই বাংলাদেশের ক্রিকেটে বাংলা ওয়াশ। সো সেই হিসাবে আমাদের ক্রিকেট রূপকথায় আরো একটা অংশ যোগ হলো। আমার কাছে মনে হয় টি-20 ফরম্যাটে দ্বিপাক্ষীয় সিরিজ যদি বিবেচনা করেন তাহলে বাংলাদেশের হিস্ট্রির ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এভার অ্যাচিভমেন্ট এইবারের এই আফগানিস্তান টিমকে 3-0 ব্যবধানে সিরিজ হারানো। অনেকগুলো দিক থেকে এর সিগনিফিকেন্স রয়েছে। সেই দলটার ক্যাপ্টেন জাকের আলী অনেক, এইটাকেও আসলে আমাদের অস্বীকার করার উপায় নেই। এই যে ম্যাচটা প্রথম দুইটা ম্যাচের তুলনায় অত এক্সাইটিং হলো না, আমাদের হার্ট অ্যাটাক হতে হতেও যে এই ম্যাচে সেই জিনিসটা হলো না, সেইখানটাতে কোথায় আমরা ম্যাচটা জিতে গিয়েছি, কোনটা আমাদের টার্নিং পয়েন্ট, সেটা নিয়েই তো এই আলোচনাটা করছি। এক্স্যাক্টলি 109 রানের হিসাবটাতে আপনি মাথায় রাখেন, তারপরে বলছি। যেমন প্রথম ম্যাচে আফগানিস্তান 151 রান করেছিল, দ্বিতীয় ম্যাচে তার চেয়ে 4 রান কম 147, তৃতীয় ম্যাচে তার চেয়ে 4 রান কম 143। প্রথম ম্যাচে আমাদের তো ওই জায়গাটাতে গিয়ে শেষ পর্যন্ত আমরা 4 উইকেটে জিতেছিলাম, দ্বিতীয় ম্যাচে আমরা জিতেছি 2 উইকেটে, তৃতীয় ম্যাচে তো 0 উইকেট হয়ে যাওয়ার কথা, যাই হোক এখানটাতে আমরা আবার 6 উইকেটে ম্যাচটা জিতে নিয়ে গেছি। এবং সেই প্রথম ম্যাচের হিসাবটা যদি করেন 109 রানের হিসাবটা সেইখানেই, আমরা 152 করতে হবে এই অবস্থায় ব্যাটিংয়ে নেমে 109 রান তুলে ফেলেছিলাম কোনো উইকেট না হারিয়ে। তারপরে 25 বলের মধ্যে 9 রান তুলতে 6টা উইকেট হারিয়ে বাংলাদেশ হেরে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করেছিল। এবং সেই যে প্যানিকটের একদম গিয়ে কেন্দ্রবিন্দুতে আমাদের ক্যাপ্টেন জাকের আলী অনেক, তিনিও আসলে ছিলেন। সেকেন্ড ম্যাচে গিয়েও আমরা কিন্তু গিয়ে ওইখানটাতে খুব ভালোভাবে যে করতে পেরেছি তা না, তবে প্রথম ম্যাচের মানে ওই শেষ দিকে গিয়ে আমরা লেজগো বড় করে ফেলেছিলাম, তারপর আমরা ম্যাচটা জিতে নিয়েছি। ওই যে 109 রানের কথা বললাম না, এই ম্যাচেও কিন্তু যখন বাংলাদেশের স্কোর 109 তখন আমরা মাত্র 2 উইকেট হারিয়েছি এবং আরো একটা সহজ জয়ের পথে আমরা এগোচ্ছিলাম। আমাদের ওপেনার কি বলেছিল পারভেজ হোসেন ইমন, তিনি প্রথম 8 বলে কোনো রান নিতে পারেননি, কিন্তু তারপরেও কয়েকটা বাউন্ডারি মেরে পুষিয়ে 14 বলে 16 রান করে আউট হয়ে গেছেন। তানজিদ হাসান তামিমের আউটটা খুবই প্যাথেটিক এই সেন্সে যে 33 বলে 33 তিনি করেছেন। আগের বলটাতে তিনি লাইভ দিয়ে নিশ্চিত আউটের হাত থেকে বেঁচে গেলেন, কিন্তু ভেরি নেক্সট ডেলিভারিতে নিজের উইকেটটা ছুড়ে দিয়ে তিনি চলে আসলেন। তারপরও আমাদের সাইফ হাসান যেখানে ছিলেন তিনি গিয়ে খুবই অ্যাসিওর্ড ব্যাটিং তিনি করছিলেন, স্পেশালি তার ওই স্ট্রেইট ব্যাটে, স্পেশালি তার ওই ছক্কাগুলো, সেই ছক্কা মারতে মারতে তিনি অন্য প্রান্ত থেকে জাকের আলী অনেকের সেই সঙ্গটাও পাচ্ছিলেন এবং 109 রানে আমরা পৌঁছে গেলাম। যেটা আমি বলছিলাম যে জাকের আলী অনেকের বিপক্ষে এর আগে রশিদ খানের বলে তিনিও তাকে গিয়ে আম্পায়ার আউট দিয়েছিল, দেখা গেছে বল লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করেছে, আম্পায়ার আউট দেয়নি, তারা রিভিউ নিয়েছে, মানে ওইটা যাকে রিভিউ নিয়েছিল তখন আবার বল দেখা গেছে লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করেছে। মুজিবুর রহমানের ওই বলটাতে ওই বলগুলোতে যেমন তিনি ওই যে ছক্কা মারার চেষ্টাতে ছিলেন, এই বলটাতেও তাই করেছেন, বলের লাইন মিস করেছেন, স্লাইড একটুখানি টার্ন ছিল এবং তাতে করেই কিন্তু এইবার আম্পায়ার তাকে আউট দিয়েছেন। এবং দেখা গেছে যে আম্পায়ার্স কলে ইম্প্যাক্টটাও আম্পায়ার্স কল হয়েছে এবং উইকেট হিটিংটাও আম্পায়ার্স কল হয়েছে। জাকের আলী অনেক 11 বলে 10 রানের একটা দৃষ্টি পীড়াদায়ক ইনিংস খেলে আমাদের হৃৎপিণ্ডকে আবার ঝুঁকির মুখে ফেলে আউট হয়ে গেলেন ক্যাপ্টেন, দায়িত্ব জ্ঞানহীন একটা শট খেলে। আর ভেরি নেক্সট ডেলিভারিতে শামীম পাটোয়ারি তিনি বোল্ড হয়ে গেলেন, সেই মুজিবের বলে ইনসাইড এজ হয়ে যখন বোল্ড হয়ে গেলেন, ওই 100 রানেই যখন 3 নম্বর 4 নম্বর উইকেট আমাদের পড়ে গেল, মনে হয়েছিল কি না কি হয়ে যায়,
হ্যাঁ হ্যাঁ, আবার প্রথম ম্যাচের মতো কিছু হবে নাকি, কিন্তু হয়নি। ওই যে নুরুল হাসান সোহান যে বলছিলাম, একটা প্রান্ত থেকে তিনি যেমন তার অভিজ্ঞতা দিয়ে গাইড করতে পেরেছেন, আর সাইফ হাসান তো দুর্দান্ত। ওই এশিয়া কাপে 2টা ম্যাচে তিনি টানা 50 করলেন, 60 করলেন ইনফ্যাক্ট শ্রীলঙ্কা ইন্ডিয়ার বিপক্ষে। তারপরে কিন্তু 3টা ম্যাচে স্কোর পাননি। এই সিরিজের প্রথম 2টা ম্যাচেও বলার মতো স্কোর পাননি, কিন্তু এই ম্যাচটাতে নেমেও শুরুতেই তিনি প্রথম সেকেন্ড বলটাতেই তাকে আউট, মানে আউটের অ্যাপিল হয়েছিল, আম্পায়ার আউট দেননি। ওরা ডিআরএস নিয়েছিল, ডিআরএস নেওয়ার পর দেখা গেছে ইনফ্যাক্ট আউটসাইড, কিন্তু তারপরে নেক্সট ডেলিভারিটাতেই তিনি স্টেপ আউট করে লং অনের উপর দিয়ে একটা দুর্দান্ত ছক্কা মারলেন। এরপরে তাকে ফাইন লেগের উপর দিয়ে আমরা ছক্কা মারতে দেখেছি। এরপরে আমরা তাকে ওই ছক্কাটা অবশ্য টপেজ হয়ে ছক্কা হয়ে গিয়েছিল 50-র আগে, আর 50 যেই ছক্কাটা মারলেন মিড উইকেটের উপর দিয়ে অসাধারণ শট খেলে তিনি আরেকটা ছক্কা মারলেন। এবং যে ইনিংসটা তিনি খেলেছেন মাত্র 38 বলে অপরাজিত 64 রানের, এবং এই ইনিংসে 1, 2, 3, 4, 5, 6, 7টা ছক্কা মেরেছেন সাইফ হাসান। বাংলাদেশের একজন ব্যাটসম্যানের ইনিংসে 7টা ছক্কা টপ অর্ডার, এবং সেগুলা একটা টপেজ হয়েছে, বাকি সবগুলোই মোটামুটি প্রপার ক্রিকেটিং শটে। এটা আসলে দেখার জন্যও ভালো। ফলে আমাদের শেষে গিয়ে আর জিততে কোনো সমস্যা হয়নি। বাংলাদেশ 2 ওভার হাতে রেখেই আমরা ম্যাচটা 6 উইকেটে জিতে নিয়েছি, আফগানিস্তানের বিপক্ষে বাংলা ওয়াশ করে দিয়েছে। এবং সেইখানটাতে আবারও প্রথম 2 ম্যাচের মতো মূল কাজটা কিন্তু বোলাররাই করে দিয়েছিলেন। যেটা বলছিলাম, প্রথম ম্যাচে আফগানিস্তানকে 151 রানে আটকে রেখেছে, সেকেন্ড ম্যাচে আরো 4 রান কম 147 রানে, এই ম্যাচে আরো 4 রান কম 143 রানে, পাওয়ার প্লেতে 39 রানে এইখানটাতে আমরা 3 উইকেট তুলে নিয়েছি। এবং নিয়মিত বিরতিতে উইকেট হারাতে হারাতে আফগানিস্তান এক সময় 98 রানে তাদের 8 উইকেট পড়ে যায়। ইনফ্যাক্ট ওই সময় রিশাদের বলে 9th উইকেটও পড়ে গিয়েছিল ডিআরএস এ। সেই জিনিসটা হচ্ছে গিয়ে ওই উইকেটটা থেকে মানে ওই উইকেটটা আর পড়েনি, ওইটা হচ্ছে গিয়ে বেঁচে গিয়েছেন, উপরে দিয়ে বলটা আসলে চলে যাচ্ছিল বলে। ফলে ওই 9th উইকেটে একটা পার্টনারশিপ হলো 34 রানে, যেটা সর্বোচ্চ পার্টনারশিপ যুগ্মভাবে। তাতে করে লাস্ট উইকের মধ্যে 11 রানের একটা পার্টনারশিপ, 143 পর্যন্ত তারা যেতে পারে। আমাদের বোলাররা এটা যেমনটা তৈরি করে দিয়েছেন ক্ষেত্রটা, আমাদের ফিল্ডাররাও তৈরি করে দিয়েছেন, তার চেয়ে কোনো অংশে কম নয়। প্রথম ক্যাচটাই যে ধরেছেন নুরুল হাসান সোহান মিডনে, গুড ক্যাচ। সেকেন্ড ক্যাচটা যে ধরেছেন শামীম পাটোয়ারি কাভারে, শর্ট কাভারে লাফিয়ে পড়ে একদম নিচ থেকে ওয়ার্ল্ডে, এটা বিশ্বমানের ক্যাচ, দুর্দান্ত একটা ক্যাচ ধরেছেন। রাশিদ খানের যেই ক্যাচটা হচ্ছে গিয়ে ফাইন লেগ বাউন্ডারিতে লাফিয়ে পড়ে ধরেছেন, ওইখানটাতে আমাদের নাসুম আহমেদ অসাধারণ। সাইফুদ্দিন আরেকটা ক্যাচ ধরেছেন মিডন থেকে সরে গিয়ে ঝাঁপিয়ে পড়ে, দুর্দান্ত। শেষ দিকে গিয়ে শুধুমাত্র সোহান একটা ক্যাচ ফেলেছেন, সেই ক্যাচটা আসলে ক্যাচেবল ছিল বা ধরার মতো ছিল, ওই জিনিসটাই শুধু হয়নি। আর আরেকটা কন্ট্রোভার্সি জায়গা রয়েছে কিছুটা, ওই যে জাকের আলী অনেকের গ্লাভসে আসলে বলটা গিয়েছিল কিনা। সো এর বাইরে আমাদের ফিল্ডিং আসলে দুর্দান্ত হয়েছে, অসাধারণ ফিল্ডিং হয়েছে। এবং বাংলাদেশ যে আজকে এই ম্যাচটা জিতলো, যেই ম্যাচটাতে আমরা সিরিজ জয় নিশ্চিত করেছি, হোয়াইট ওয়াশ নিশ্চিত করেছি, সিরিজ জয় তো আগে নিশ্চিত করেছিলাম, এই ম্যাচে আমরা হোয়াইট ওয়াশ এবং বাংলা ওয়াশটা আমরা নিশ্চিত করলাম সেইখানটাতে। তাই আপনি মানে টার্নিং পয়েন্টে শেষ পর্যন্ত গিয়ে আমার কাছে দাবিদার হচ্ছে গিয়ে 2টা জিনিস। একটা হচ্ছে গিয়ে সাইফ হাসানকে ওই যে তার বিপক্ষে রিভিউ নেওয়া হলো সেকেন্ড বলটাতেই, এবং সেটাতে তো অফ স্টাম্পের বাইরেই ওইটা ইম্প্যাক্টই ছিল, ইয়ে করেছে, ইম্প্যাক্ট ছিল। ফলে ওই জিনিসটা হচ্ছে তারা রিভিউ লস্ট করেছে। কিন্তু ভেরি নেক্সট ডেলিভারিতে সাইফ যে বেরিয়ে গিয়ে ছক্কাটা মারলান, ওই যে কনফিডেন্সটা তিনি শো করলেন নিজের ব্যাটিংয়ে, তারপর পুরো ইনিংস জুড়ে সেটা দেখা গিয়েছে। সো ওইটা মোমেন্টটা আমার কাছে মনে গুরুত্বপূর্ণ। আর গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় বাংলাদেশের ফিল্ডিং। আমি ভাই শেষ পর্যন্ত বাংলাদেশের এই বাংলা ওয়াশ ম্যাচে টার্নিং পয়েন্ট হিসেবে মনে হচ্ছে বাংলাদেশের দুর্দান্ত ফিল্ডিং, স্পেশালি আমাদের সেই দুর্দান্ত ক্যাচিংগুলোকেই। আপনার কাছেও কি সেটা মনে হয় কিনা? এবং এই ম্যাচটাতে যে হার্ট অ্যাটাকটা করার চেষ্টা করেও বা আমাদের হৃদযন্ত্রের উপর দিয়ে আরেকবার ঝড় বহানোর চেষ্টা করেও জাকের আলী অনেক এবং শামীম পাটোয়ারি টু সাম এক্সটেন্ট তারা যে আসলে সফল হলেন না, তাতে কি একটু আপনি স্বস্তিতে আছেন নাকি? স্বস্তিতেই কি এই ম্যাচটা দেখলেন কিনা জানাতে পারেন, টার্নিং পয়েন্ট অবশ্যই জানাবেন।